ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে রাতভর যৌথ বাহিনীর অভিযান চলছে। প্রতিস্থাপন, মহাসড়কে তল্লাশি, আটক 2 শতাধিক ট্রাক। জুলাই আন্দোলন দমন করতে পারলেই পুরস্কার দেয়া হয় সরাসরি গুলির নির্দেশ। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় 13 পুলিশ কর্মকর্তার জবানবন্দি। জাতিসংঘের সহায়তা কমায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প নিয়ে উদ্বেগ। সেপ্টেম্বরের স্বাস্থ্যসেবা, ডিসেম্বরে খাদ্য সহায়তা বন্ধের আশঙ্কা। জলবায়ু পরিবর্তনের নেত্রকোনায় কমেছে আউশ ধানের উৎপাদন, অর্জন হয়নি লক্ষ্যমাত্রা। পাহাড়ি এলাকায় আগাম রোপা আমন চাষে ব্যস্ত কৃষকরা। এবং ইতালির ল্যাম্পেদুসা উপকূলে নৌকা ডুবে 26 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, এখনও নিখোঁজ অনেকে। 4 নারীসহ জীবিত উদ্ধার 60। স্বাগত। এখন বাণিজ্যের পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। অবশেষে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন এলাকা লুট হওয়া পাথর উদ্ধারে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। উদ্ধার হওয়া পাথর পুনরায় প্রতিস্থাপনের কাজ শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা। রাতভর ম্যাজিস্ট্রেটেরও তত্ত্বাবধানে মহাসড়কে তল্লাশি চালিয়ে বহু পাথরবাহী ট্রাক আটক করা হয়েছে। প্রশাসনের দাবি, পর্যটন কেন্দ্র রক্ষায় জড়িতদের আইনের আওতায় আনতে দৃঢ় প্রতিজ্ঞ তারা। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। বৃহস্পতিবার মধ্যরাত সিলেটের সাদা পাথর পর্যটন এলাকার লুট হওয়া পাথর উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযান। অভিযানের শুরুতেই বিজিবি, পুলিশ, র্যাব ও উপজেলার প্রশাসনিক কর্মকর্তাদের তৎপরতায় ভোলাগঞ্জের কালাইরাগ এলাকায় জব্দ করা হয় 12,000 ঘনফুট পাথর। উদ্ধার হওয়া পাথর নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিস্থাপনের জন্য নিয়ে যাওয়া হয় সাদা পাথরে। রাতভর চলে এই কার্যক্রম। এখন ইউনোসার নির্দেশে আমরা সবগুলো মাল স্পট আনছি, আমরা মাঝিরা সব মিলিয়ে স্পট আনতেছি। এই যে সাদা পাথর স্পট যেখানে আছে, আমরা এখানে পুনরায় পাথরটা ফালানোর জন্য সন্ধ্যার পর থেকে প্রতিস্থাপনের কাজ চলছে। এখানে নৌকা দিয়ে ওখানে নিয়ে ফালানো হচ্ছে। প্রশাসনের এমন উদ্যোগে সামিল স্থানীয়রাও। তারা বলছেন, অতীতে যা ঘটেছে তার পুনরাবৃত্তি যেন না হয়, সে লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি সাদা পাথর রক্ষায় কাজ করবেন তারাও। যা হইবার তো হয়েই গেছে, এখন আর মনে করেন যে এই স্পটটা যাতে আর কোনো কিছু না হয়। 50+ যুবক সবাই আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এটা যেন চুরি না হয়। আর সবাই সম্মিলিতভাবে আগের মতন আমাদের যে ইয়েটা আছে এটা আমরা ফিরে পাবো। এদিকে লুট হওয়া পাথর যেন মহাসড়কে ট্রাকে করে নিয়ে যেতে না পারে, সেজন্য সিলেট ভোলাগঞ্জ সড়কে রাত 8টা থেকেই অভিযানে নামে সেনাবাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলে বিশেষ তল্লাশি। শুধু তাই নয়, প্রতিটি বোঝাইকৃত ট্রাকের পাথর নামিয়ে পরীক্ষা নিরীক্ষা চলে রাতভর। সেনাবাহিনী বলছে, লুট হওয়া পাথর উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম চলবে। সাদা পাথর ভোলাগঞ্জ এরিয়া থেকে যেসব অবৈধভাবে যেসব পাথর উত্তোলিত হয়ে পরবর্তীতে ক্রাশ হয়ে এবং এই এলসিকৃত পাথরের সাথে সংমিশ্রণ করে দেশে বিভিন্ন জায়গায় পরিবহন করা হয়, তো এই পাথরগুলিকে জব্দ করার জন্য আমরা মূলত এখানে এই চেকপোস্টটি বসি। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, ইতিমধ্যে চুরি হওয়া পাথর অন্য জায়গায় নিয়ে যাওয়ার প্রমাণ পেয়েছেন তারা। তবে যেসব পরিবহনে সাদা পাথর মিলছে তা জব্দ করে অভিযান শেষে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। 200 থেকে 250 ট্রাক এখানে হয়েছে, চেকিংয়ের জন্য রাখা হয়েছে। তো আমরা চেক করতেছি, আমরা ক্যাটাগরাইজ করতেছি যে মানে যেটা হচ্ছে ভোলাগঞ্জের মানে ওই ক্যাটাগরির কোনো পাথর বা ওইটার কোনো অংশবিশেষ এদিক দিয়ে সিলেটের বাইরে চলে যাচ্ছে কিনা। কেবল পাথর উদ্ধার নয়, বরং এগুলো লুটপাটের সাথে যারাই জড়িত তদন্ত সাপেক্ষে তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনার কথা জানায় জেলা প্রশাসন। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ছোট পরিসরে হলেও লুণ্ঠিত পাথর উদ্ধার করে প্রতিস্থাপনের কাজ শুরু করেছে প্রশাসন। এতে গিয়ে কিছুটা প্রশান্তির ছায়া খুঁজে পেয়েছেন স্থানীয়রা। তবে পাশাপাশি পর্যটক প্রেমীরা দাবি করছেন, ভবিষ্যতে যাতে লুটেরাদের হাতে পড়ে এই জায়গা আর ক্ষতবিক্ষত না হয় সেই দিকে কঠোর নজরদারি রাখতে হবে প্রশাসনকে।
গুলজার আহমেদ, এখন ভোলাগঞ্জ, সিলেট। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন এলাকা লুট হওয়া পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে এয়ারপোর্ট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। শুভ, অভিযান এখনো চলছে কিনা জানাবেন, আর এখন পর্যন্ত কয়টি ট্রাক আটক হলো আর কি পরিমাণ পাথর উদ্ধার করা হয়েছে বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে কিন্তু ধলাইয়ের যে সাদা স্বর্ণ বলা হয়, অর্থাৎ সাদা পাথরের যে পাথর রয়েছে, সেই পাথর উদ্ধারে কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে এবং রাত ভর এই অভিযানটা পরিচালিত হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখেছি নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে কিন্তু এই মুহূর্তে সেই পাথর অভিযান, পাথরগুলো তল্লাশি চলছে এবং প্রতিটি ট্রাকে কিন্তু রীতিমতো বেশ ভালোভাবেই তল্লাশি চলছে। এবং এখানে কোনো মিশ্রণ আছে কিনা, এলসির পাথর কিনা নাকি সাদা পাথর থেকে সেটি লুট করে আনা হয়েছে, সেগুলোই কিন্তু এখানে অনেকটাই চেক করছেন এখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে তার কাছ থেকে একটু আগে জানছিলাম যে আসলে এখানে অনেকগুলো বিশেষ করে এলসির পাথর যেগুলো আমদানি করা হয় সেগুলো কিন্তু মিক্স করে, অর্থাৎ সাদা পাথরের সাথে মিক্স করে অনেকটাকে নিয়ে আসা হয়েছে বলে আমরা অনেকটা অভিযোগ পেয়েছি। এবং আরেকটা জিনিস আমরা যেটা দেখেছি যে এখানে কিন্তু সাদা পাথর বোঝাই অনেক ট্রাকও দেখেছি এবং 2 শতাধিক ট্রাক এই মুহূর্তে রয়েছে। এবং আপনি প্রথমে যেটি জানতে চেয়েছিলেন যে আসলে 12,000 ঘনফুট যে পাথর, সেই 12,000 ঘনফুট পাথর কিন্তু গত রাত্রেই উদ্ধার হয়েছে এবং এখনও সেটি চলমান রয়েছে। এবং নির্দিষ্ট করে এই মুহূর্তে আসলে আরও কত ঘনফুট উদ্ধার করা সম্ভব হয়েছে এটি কিন্তু নির্দিষ্ট করে এই মুহূর্তে বলা সম্ভব না হলেও বোঝা যাচ্ছে যে আসলে বিপুল পরিমাণের পাথর কিন্তু এখন জব্দ করা হবে এবং এটি পুনঃস্থাপনের কাজ কিন্তু চলছে। সাদা পাথর এলাকায় পুনঃস্থাপনের কাজ কিন্তু প্রশাসন হাতে নিয়েছেন এবং মিডিয়াতে আপনি জানেন যে এখন টেলিভিশন সহ সবগুলো মিডিয়াতে যখন কাভারেজ শুরু হয়েছে তখন কিন্তু নড়েচড়ে বসে জেলা প্রশাসন সহ স্থানীয় সকল প্রশাসন এবং সকল প্রশাসনই কিন্তু গতকালকের যে জেলা প্রশাসনের যে সভাটি হয় সেই সভায় কিন্তু আলোচনা হয় যে কিভাবে এই সাদা পাথর উদ্ধার করা যায় এবং সেই সভা থেকে সিদ্ধান্ত করা হয় 5টি সিদ্ধান্ত মূলত নেওয়া হয়। এর মধ্যে প্রথম সিদ্ধান্ত ছিল সাদা পাথর এলাকা এবং জাফলংয়ের ইসি এলাকায় 24 ঘন্টা কিন্তু যৌথ বাহিনীর তল্লাশি, যৌথ বাহিনীর যে অভিযান সেটি পরিচালিত হবে, অর্থাৎ সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ সকল ধরনের যে প্রশাসনিক দপ্তর রয়েছে সবাই কিন্তু একত্রিত হয়ে যৌথ বাহিনীর অভিযানটি পরিচালিত করার সিদ্ধান্ত নেয়। এবং আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয় যে যেসব পাথর জব্দ করা হয়েছে সেই সব পাথর কিন্তু আবারও পুনঃস্থাপন করে সাদা পাথরে নিয়ে যাওয়া হবে। কারণ আপনি জানেন যে সাদা পাথর কিন্তু সিলেটের অন্যতম সৌন্দর্যের স্পট এবং সুন্দরী শ্রীভূমি যাকে বলা হয়ে থাকে, সেই সিলেটের যে অন্যতম প্রধান স্পট বলা হয়ে থাকে সেই সাদা পাথরকে। এবং সাদা পাথর এর পাথর লুট করার ফলে যে সৌন্দর্য বিপন্ন হয়েছে এবং প্রাকৃতিকভাবে কিন্তু একটা হুমকির মুখে পড়ে গেছে আমাদের সেই সাদা পাথর এবং এটি উদ্ধারে কিন্তু প্রশাসন এখন নড়েচড়ে বসেছে। যদিও স্থানীয় মানুষজন বলছেন অনেকটাই দেরি হয়ে গেছে, তারপরে কিন্তু শেষ সময় হলেও কিন্তু অনেকটাই বোঝা হয়েছে বলে স্থানীয় জনগণ এখানে মন্তব্য করছেন। তো এ নিয়েই ছিল আসলে সাদা পাথরের অভিযান আমার কাছে সবশেষ। ধন্যবাদ শুভ। সাদা পাথর উদ্ধারে সিলেটের ভোলাগঞ্জে যৌথ বাহিনীর অভিযান চলছে সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। গেল বছরের জুলাই আগস্টে প্রায় প্রতিদিন আন্দোলনরত ছাত্র জনতার উপর চাইনিজ রাইফেল চালানোর নির্দেশ দেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং তৎকালীন যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। যে দমন করতে পারবে জুলাই আন্দোলন সেই পাবে পুরস্কার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় 13 পুলিশ কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে এমনই তথ্য। মুশির অনেক জানাচ্ছেন বিস্তারিত। জুলাই আগস্টে সাধারণ জনতার উপরে গুলি চালিয়েছে পুলিশ, কখনো রাবার বুলেট আবার কখনো চায়না রাইফেল। বন্দুকের উল্টো পাশে দাঁড়িয়ে ছাত্র জনতার প্রশ্ন ছিল, কাদের নির্দেশে গুলি চালাচ্ছে পুলিশ? এখন টিভির হাতে এসেছে সেই সময় দায়িত্বে থাকা খোদ পুলিশ সদস্যদের জবানবন্দি, যারা এখন আন্তর্জাতিক
জবানবন্দিতে আরও উঠে এসেছে তারা পুরো শাহবাগ থানায় এসে ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের আন্দোলন দমনে গুলি করা সহ অন্যান্য বিষয়ে সরাসরি নির্দেশনা দিয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোনো কারণ ছাড়াই সাউন্ড গ্রেনেড, গ্যাস গান ও শর্ট গান দিয়ে গুলি করার পাশাপাশি হুমকি দেন যারা গুলি চালাচ্ছিল না তাদেরকেও। এর আগেই 17 ও 18 জুলাই সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সকল অফিসারদের ছাত্র আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। এমনকি নিলিং পজিশনে গিয়ে চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দিতেন তিনি ঘোষণা দেন আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগকারীরা পাবেন অর্থ পুরস্কার। এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জবানবন্দি দিয়েছেন 42 জন, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য 13 জন। এছাড়াও প্রতিদিনই বারবার ওয়্যারলেস বেতারে ডিএমপি কমিশনার নির্দেশনা দিতে থাকেন সর্বোচ্চ বল প্রয়োগের। এমন অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাক্ষীদের জবানবন্দিতে। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চাংখারপুলের শহীদ আনাজ সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চলছে সাক্ষ্য গ্রহণ। এই মামলায় সাক্ষী মোট 42 জন, আর এই সাক্ষীদেরকে ব্যবহার করা হবে বিভিন্ন সময় চাংখারপুলের এই মামলাগুলোতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে। মশিউর অনিক, এখন, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য চলতি বছর জাতিসংঘ শরণার্থী সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক সহায়তার আহ্বান করা হয়েছিল 400 থেকে 600 মিলিয়ন ডলার, কিন্তু মিলেছে চাহিদার মাত্র 35%। ফলে সেপ্টেম্বরে স্বাস্থ্যসেবা আর ডিসেম্বরে বন্ধ হয়ে যেতে পারে খাদ্য সহায়তা। এতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে। মন্তোষ বেদকর তথ্যে মোহাম্মদ রাসেলের ছবিতে দেখুন বিস্তারিত। 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস দমন পীড়ন থেকে প্রাণে বাঁচতে সীমান্ত অতিক্রম করে কক্সবাজারে আশ্রয় নেয় 7.5 লাখের বেশি রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও নোয়াখালীর ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা 13 লাখেরও বেশি। প্রায় 8 বছর ধরে তাদের খাদ্য, স্বাস্থ্য ও আশ্রয় ব্যবস্থার শত শত মিলিয়ন ডলার ব্যয় করছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে এবছর তহবিল ঘাটতি প্রায় 65%, বলছে জাতিসংঘ। বাংলাদেশের তরফ থেকে কিংবা জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে আমার মনে হয় এখন যেটি দায়িত্ব হওয়া উচিত যে মিনিমাম একটা সম্মানজনক জীবন ধারণের জন্য 12 লক্ষ মানুষের পাশে দাঁড়ানো উচিত। জাতিসংঘের প্রতিষ্ঠানগুলো থেকে যে অর্থ পায় তা গ্লোবাল রেসপন্স প্ল্যান বা জিআরপির অংশ। চলতি বছর 900 মিলিয়ন ডলারের পরিকল্পনা সংশোধন করে 400 থেকে 600 মিলিয়নে কমিয়ে আনা হয়। এতে মিলেছে মাত্র 35% তহবিল। ফলে বন্ধ হচ্ছে স্কুল, হাসপাতালের কার্যক্রম, প্রোটেকশন সার্ভিসও। দাতা সংস্থাগুলো কিংবা দাতা দেশগুলো তাদের সেইভাবে ফান্ড রিলিজ করছে না হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটির জন্য, যার ফলে আপনারা নিশ্চয়ের মধ্যে জেনেছেন যে স্কুল যেগুলো চলতো বাচ্চাদের সেগুলো অনেকগুলোই বন্ধ এবং বিভিন্ন হাসপাতালে কার্যক্রম বন্ধ হয়েছে। এমনকি বিশ্ব খাদ্য কর্মসূচিরও অক্টোবরের পর আর কোনো কমিটমেন্ট নেই। তহবিল সংকটে স্বাস্থ্যসেবা বন্ধ হলে সেপ্টেম্বর থেকেই ক্যাম্পে চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়বে। আর ডিসেম্বরের পর খাদ্য সহায়তা বন্ধ হলে দেখা দিতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয়। আর যদি হাইট যদি আরা দিন ফেডবাতি দিয়ে তুই হামাবলে দিলে মাইবে কোন সুবিধা হাঁটে প্রথম গাড়ি একজন যে ক্লিনিক দিয়ে ফেলাইব তার হাইট ব্যবহার দিবে ইনশাআল্লাহ তাআলা বহুত বেহতর হবো। হাইট যদি তোরা হামাবলে দলে তার ফমাইন সাইন্স আছে এখন খাইতো না ভাই যে খানা যদি টংকিস যাও দলে শুরু যাবো ঢাঁচু যাবে অন্য কেতা গ্রামে যাই হাসপাতাল করতে জগড় হইব। বাংলাদেশ সরকারের আছে মানে শুকরিয়া জানাই এক দূরত যেন মানে আর যেভাবে রেশন পত্র দে এভাবে যেন রাখে। এখন যা দে তার জানো খাইবার জানো শুকরিয়া তুই এত হমাইলো তো কিনা আর তোমার খাইবার আছে জানে। আগামী 24 থেকে 26 আগস্ট কক্সবাজারে 3 দিনের এক সম্মেলন হওয়ার কথা রয়েছে, যার উদ্দেশ্য রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি ফেরানো। এরপর জাতিসংঘ নিউ ইয়র্কে এ নিয়ে একটি বিশেষ সম্মেলন করবে। এর আগে চলতি বছরের 14 মার্চ জাতিসংঘ মহাসচিব ক্যাম্পে এসে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।
সংশ্লিষ্টরা বলছেন দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হলে সংকট আরও ঘনীভূত হবে। তহবিল ঘাটতি দূর করতে দ্রুত পদক্ষেপ না নিলে বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবিরে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে বলেও আশঙ্কা তাদের। এখন কক্সবাজার। নেত্রকোনায় কমছে আউশের উৎপাদন। জলবায়ু পরিবর্তন আর চাষাবাদে প্রয়োজনীয় উপকরণের অভাবে আউশ চাষে নিরুৎসাহিত হচ্ছেন কৃষক। ফলে প্রতি বছরই লক্ষ্যমাত্রার চেয়েও কম উৎপাদন হচ্ছে এই ফসল। তবে পাহাড়ি এলাকায় আগাম রোপা আমন চাষ শুরু করছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে আউশের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনায় বিনামূল্যে সার ও বীজ সহায়তা দেওয়া হচ্ছে। রিফাত আহমেদের রাসেলের ছবিতে ও তথ্যে প্রতিবেদন। নেত্রকোনায় আবাদকৃত প্রধান শস্যই হল ধান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে বছরে প্রায় ৬,০০০ কোটি টাকার ধান উৎপাদন হয় এই জেলায়। স্থানীয় চাহিদা মিটিয়ে যা সরবরাহ করা হয় অন্যান্য জেলায়। তবে দিন দিন কমছে আউশের উৎপাদন। বড় ফসল ঘরে তোলার পর সদর উপজেলার অধিকাংশ উঁচু জমি ৩ মাসের বেশি সময় অনাবাদি থাকে। বর্ষার পানিতে মাঠ চাষের উপযোগী হলেও কৃষকের দেখা নেই। একসময় এসব জমিতে আউশের আবাদ হলেও বীজ আর ফসল কম হওয়ায় আউশ আবাদে অনাগ্রহী কৃষক। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে অনাবৃষ্টি ও অতিবৃষ্টির প্রভাব পড়েছে চাষে। ফলে চলতি বছর জেলায় আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ১,৮৫০ হেক্টর থাকলেও অর্জিত হয়েছে ১,৬৭২ হেক্টর, যা গেল বছরের চেয়ে ২০০ হেক্টর কম। ৩ ফসল করতে গেলে আপনার এক কান দেওয়া হইব আর এক কান দেবো আর কান দেবো, কিন্তু 2 ফসলের মতো 3 ফসল হইতো না, হইতো না, বুঝলেন? হ্যাঁ, এটা হবে না, কারণ মাটিরও তো একটা শক্তির প্রয়োগ আছে। বৃষ্টিপাত কমে গেছে, আবহাওয়া পরিবর্তন হয়ে যা, অনেক সময় পানি থাকে না, শুকায় যা জমি, এই কারণে জন্য আউশ চাষটা আস্তে আস্তে কমে গেছে। 3টা ফসল করতাম, এখন 2টা ফসল আমরা চলতেছে আর কি। এখন কোনো সময় পানি পাওয়া যাইতেছে না, আমরা 2 ফসলই করতেছি বেশিরভাগ আর কি। তবে জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় আউশের পরিবর্তে আমন ধান আবাদকে প্রাধান্য দিচ্ছেন কৃষকরা। দুর্গাপুর ও কলমাকান্দায় আগাম রূপা আমন চাষ শুরু করেছেন তারা। আমন ঘরে তোলার পর বোরোর আগেই সরিষা আবাদের আশা কৃষকের। আউশ ধান করলে আমাদের পাহাড়ি এলাকা যত পশু পাখি আছে, আয়ারা, এই চড়ুই পাখি, বাবুই পাখি, এইসব পাখি আছে, আয়ারা সব ধান খায়লা। এদিকে আউশের উৎপাদন বাড়াতে প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ, যার অংশ হিসাবে বিনামূল্যে সার ও বীজ পাচ্ছে কৃষকরা। যেখানে আমাদের উপযোগিতা ভালো আছে সেখানে যাতে আমরা এটা করতে পারি, তার জন্য আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে কৃষক ভাইদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি এবং সরকার থেকেও আউশ আবাদি ফসলের উপর প্রণোদনা প্রোগ্রামের মাধ্যমে আমরা কৃষকদেরকে বিনামূল্যে বীজ এবং সার সহায়তা দিয়ে যাচ্ছি, যাতে আমরা এই ফসলটির আবাদ কৃষক পর্যায়ে বাড়াতে পারি। চলতি বছর নেত্রকোনায় ১,৬৭২ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে, যেখান থেকে ২০ কোটি টাকার বেশি ফসল উৎপাদনের প্রত্যাশা কৃষি বিভাগের। রিফাত আহমেদ, রাসেল, এখন নেত্রকোনা। ফেনীর বাজারে নদী ও সাগরের মাছের সরবরাহ কম। সপ্তাহ ব্যবধানে বেড়েছে সব ধরনের চাষের মাছের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। ডালিম, মাছের সরবরাহ কমার কারণ কি বলছে আর দরদাম কি জানাবেন? বছরের এই সময়টা বর্ষার যে সময়টুকু, এই সময়টাতে বাজারে মাছের যে পরিমাণ সরবরাহ থাকার কথা এবং দাম যেমন থাকার কথা সেটি কিন্তু তেমনটি নেই। আমরা দেখেছি যে গত 1 সপ্তাহের ব্যবধানে ফেনীতে মাছের যে বাজার সেটি কিন্তু 30 থেকে 50 টাকা বেড়েছে সব ধরনের চাষের মাছে। আজকে আমরা বাজারে এসে দেখেছি যে 1 কেজির উপরে যেসব রুই মাছ রয়েছে তা কিন্তু আজকের বাজারে 380 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। কাতল বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা, মৃগেল বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকা, তেলাপিয়া বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা। এছাড়াও বাজারে অল্প বিস্তর কিছু নদীর মাছ রয়েছে, সেটিরও কিন্তু দাম বেশি রয়েছে। আজকের বাজারে আমরা নদীর কিছু মাছ দেখেছি, সেই মাছগুলো কিন্তু 650 থেকে 700 টাকা, 24 800 টাকাও বিক্রি হয়েছে। কিছু
ইলিশ আজকের বাজারে এসেছে আমরা দেখেছি যে 1 কেজির কম 750 থেকে 800 গ্রামের ওজনের যেসব ইলিশ আজকের বাজারে আমরা দেখেছি যে সেগুলো 1600 থেকে 1800 টাকায় বিক্রি হচ্ছে। 1 কেজির উপর যেসব ইলিশ রয়েছে সেগুলো 2600 থেকে 2800 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও সামুদ্রিক যেসব মাছ রয়েছে বাইলা, পোমা, রূপচাঁদা সহ এবং অন্যান্য যেসব মাছগুলো সেসবের মাছের যে দাম সেটিও কিন্তু গত এক সপ্তাহের ব্যবধানে আজকের বাজারে কিন্তু বেশি রয়েছে। আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে, বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে সামুদ্রিক পোমা আজকের বাজারে বিক্রি হচ্ছে 350 টাকায়। এছাড়াও নারকেলি মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়, সুরমা মাছ বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকায়, সামুদ্রিক লইট্টা মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকার মধ্যে। কথা বলেছি আমরা বিক্রেতাদের সাথে, বিক্রেতারা বলছেন বছর এই মৌসুমটাতে অন্যান্য বছরে মাছের যে পরিমাণ সরবরাহ বাজারে থাকে সেই পরিমাণ সরবরাহ বাজারে নেই, বাজারে মাছের সরবরাহ কম রয়েছে, যার ফলশ্রুতিতে দাম কিছুটা বেশি রয়েছে। বিক্রেতারা বলছেন এক সপ্তাহ অথবা 15 দিন পরে এই মাছের যে দাম সেটি আরো কিছুটা কমতে পারে। অপরদিকে ক্রেতারা যেটি বলছেন যে চাষের মাছ তারা যেখানে অভ্যস্ত প্রতি কেজি 220 থেকে 250 টাকা অথবা 300 টাকার মধ্যে কেনায় অভ্যস্ত, সেই দামটি কিন্তু গত এক সপ্তাহ 2 সপ্তাহ ব্যাপী কিন্তু সেটি 320 থেকে 400 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সব ধরনের চাষের মাছই এক ধরনের মাংসের বাজার এবং ডিমের বাজারের পাশাপাশি কিন্তু মাছের যে বাজার সেটিতে কিন্তু তাদের এক ধরনের অস্বস্তি রয়েছে। অপরদিকে সবজির যে বাজার আমরা দেখেছি যে সবজির বাজার যেমন বাড়তি তেমনি কিন্তু মাছের বাজারও বাড়তি রয়েছে। আমরা দেখেছি যে হাওরের যেসব মাছ রয়েছে সেই কিছু মাছ আমাদের ফেনীর যে মৎস্য আড়ত রয়েছে, পাইকারি মৎস্য আড়ত, সেখানে আমরা দেখেছি যে হাওরের কিছু মাছ আছে সেই মাছগুলো কিন্তু 650 থেকে 800 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। খবর নিয়েছি আমরা ফেনীর যে পাইকারি আড়ত রয়েছে সেখানে, তারা বলছেন যে প্রতিদিন এখানে 2 কোটি টাকার বেশি মাছ বিক্রি হয়, কিন্তু গত 2 সপ্তাহে মাছের সরবরাহ আড়তেও কম রয়েছে, যার ফলশ্রুতিতে খুচরো বাজারেও এর প্রভাব পড়ছে। তো এই ছিল ফেনী সুলতান মাহমুদ পুরো হকার্স মার্কেট থেকে আমাদের কাছে আজকের মাছ বাজারের খবরের সর্বশেষ। ফেনীর মাছের বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোলেমান ডালিম। এদিকে আড়িয়াল খাঁ ও পদ্মা নদীর পানি বাড়তে শুরু করেছে, ফলে ফরিদপুরে পানি বাড়ার সাথে দেখা দিয়েছে নদী ভাঙন, এতে হুমকির মুখে সরকারি আশ্রয়ণ প্রকল্প। এ নিয়ে আরও জানাতে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শিপন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। ভাঙন প্রবল একটা ধারণ করেছে। আমি এই প্রসঙ্গে কথা বলেছিলাম ফরিদপুর সদরের নির্বাহী অফিসারের সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ফরিদপুর সদর উপজেলার দিগ্রিচর ইউনিয়নের যে আশ্রয়ণ প্রকল্পটি রয়েছে সেখানে যে মানুষগুলো রয়েছে সেটাও হুমকির মুখে ভাঙনের। আমরা কথা বলেছিলাম যে এই তাদের বিষয়ে কি ধরনের পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেছেন যে জেলা প্রশাসনের সঙ্গে তারা কথা বলেছেন এবং জেলা প্রশাসক তাদেরকে নির্দেশনা দিয়েছে যে ওইখানে যে যারা বাসিন্দা রয়েছে তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া এবং তাদেরকে অন্য কোনোভাবে তাদেরকে পুনর্বাসন করা যায় কিনা সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন বলেছেন যে ফরিদপুরে মধুমতি, আড়িয়াল খাঁ এবং পদ্মার বিভিন্ন অংশে ব্যাপক হারে ভাঙন শুরু হয়েছে, যেহেতু নদীতে প্রচন্ড রকম স্রোত রয়েছে এখন, স্রোতের কারণে মূলত ভাঙনের মাত্রাটা অতিরিক্ত এটা বলছেন তিনি। তো তিনি বলেছেন যে সব অঞ্চলে জনবসতি বেশি এবং সরকারি সম্পদ বা ব্যক্তি মালিকানার সম্পদ বেশি হুমকির মুখে থাকবে, সেসব অঞ্চলগুলো চিহ্নিত করে আমরা জরুরি বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করছি, যাতে প্রাথমিকভাবে কিছুটা হলেও প্রতিরোধ করা সম্ভব হয় সম্পদ জীবন মান রক্ষার্থে, এমনটি বলেছেন। তো আপনাকে বলে রাখতে চাই যে গত এক সপ্তাহ ধরে মূলত এই ফরিদপুর অঞ্চলের পানি বাড়ছে। আজ সকালে যে পরিসংখ্যান আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড দিয়েছে তাতে ফরিদপুরের পদ্মা নদীর পানি 6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, বর্তমানে 7.91 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে আড়িয়াল খাঁ নদের পানি কিন্তু বিপদসীমার অনেক উপর, অর্থাৎ 101 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ওই নদীটির পানি। এছাড়া মধুমতি পানিও কিন্তু বৃদ্ধি এবং কুমারের নদীর পানিও কিন্তু বৃদ্ধি হচ্ছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো এই পানি বৃদ্ধির ফলে ফরিদপুর জেলার 4টি উপজেলার যে 13টি ইউনিয়ন, নদী বেষ্টিত যে 13টি ইউনিয়ন, সেই 13টি ইউনিয়নের নিম্ন অঞ্চলে কিন্তু ইতিমধ্যেই পানি প্রবেশ করেছে এবং ওই অঞ্চলে মানুষের যাতায়াত সহ বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে, এমনটি আমরা জানতে পেরেছি। কথা বলেছিলাম চরাঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে, তারা বলেছেন যে পানি
ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে সমস্যা পড়েছেন এবং স্কুলের গ্রামীণ যে শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু কিছুটা হলেও সমস্যা পড়েছে। অর্থাৎ চরাঞ্চলে যে ঘোড়ার গাড়ি বা মোটরসাইকেল চলাচল করতো সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এখন শুধু নৌকার উপরই তাদেরকে নির্ভর করতে হয়েছে। তো এ ছিল ফরিদপুরের পানি বৃদ্ধির সর্বশেষ খবর। ফরিদপুরে পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী মফিজুর রহমান শিপন। দুটি সংযোগ সড়কের অভাবে আলোর মুখ দেখছে না বরগুনার তালতলী উপজেলার পর্যটন ও কৃষি অর্থনীতির অপার সম্ভাবনা। এ কারণে পায়রায় চালু হচ্ছে না তালতলীর সঙ্গে বরগুনা সদরের ফেরি চলাচল। এতে উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য দাম পাচ্ছে না কৃষক, ব্যাহত হচ্ছে পর্যটন বাণিজ্য। জিয়াদ মাহমুদের প্রতিবেদন, ছবি তুলেছেন এসএম সিফাত। সাগর, নদী আর সবুজে ঘেরা বরগুনার তালতলী। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, ট্যাংরাগিরি ইকো পার্ক, রাখাইন পাড়া ও নিড্ডার চর সহ পর্যটনের নানা অনুষঙ্গের উপস্থিতি পর্যটকদের হাতছানি দেয়। রয়েছে কৃষি ও মৎস্য ভিত্তিক বাণিজ্যেরও বিশাল সম্ভাবনা। তবে সদরের সাথে সরাসরি ফেরি যোগাযোগ না থাকায় সকল সম্ভাবনা আটকে আছে। ফেরি চলাচল ব্যবস্থা থাকতো তাহলে আমরা এখান থেকে বাসে সরাসরি তালতলীতে যেতে পারতাম। এলজিডির যে কর্তৃপক্ষ রয়েছে তাদের গাফলতি রয়েছে, তাদের গাফলতির কারণে কিন্তু আজকের এই রাস্তাটি বন্ধ এবং অকেজ হয়ে রয়েছেন। আমাদের খেয়ায় 50-50 করে 100 টাকা দিতে হয় প্রতিদিন। যোগাযোগ ব্যবস্থায় যদি একটি ফেরি থাকে তাহলে হচ্ছে বরগুনার সাথে তালতলীর একটা বন্ধন তৈরি হবে এবং এই ক্ষেত্রে তালতলীর মান উন্নয়ন হবে। জেলা প্রশাসন বলছে তালতলী থেকে বগি পর্যন্ত নির্মাণাধীন সড়ক ও পায়রা নদীর দুপারে সংযোগ সড়ক নির্মাণ হলেই চালু হবে ফেরি চলাচল। অন্যদিকে বরাবরের মতোই বরাদ্দ পেলে সড়ক নির্মাণের কথা জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা। তালতলী বগি রাস্তাটির কাজ এখন চলমান রয়েছে। আগে শুরুর দিকে কাজের অগ্রগতি কম ছিল, এখন যেহেতু বর্ষা মৌসুম চলছে, বর্ষাটা খুব ভারী বর্ষা ছিল যে কারণে কাজের অগ্রগতি ব্যাহত হয়েছে। কাজটা আমরা আশা করছি যে আগামী শুকনা মৌসুম অর্থাৎ ডিসেম্বরের মধ্যে কাজটি শেষ করা যাবে। আর কি চালিত তলি বগি ফেরিঘাট সেটি আসলে ওই পারে আমাদের প্রায় 1.5 কিলোমিটারের মতো রাস্তা, যেটা সংযোগ সড়ক আর কি, যেটা লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি বাস্তবায়ন করবে এলজিডির মাধ্যমে। তো সেটি আসলে এখনও শুরু হয়নি এবং সম্পন্ন করতে পারিনি। ওইটা যদি আমরা শুরু করতে পারি, অর্থাৎ এই সংযোগ সড়কের কাজটি যদি আমরা সম্পন্ন করতে পারি, তাহলে আমরা খুব দ্রুত ফেরি চলাচল করতে পারব। তালতলীর মানুষের আশা, সড়কের কাজ দ্রুত শেষ হওয়ার পাশাপাশি চালু হবে বহুল প্রত্যাশিত ফেরি চলাচল। আর ফেরি চালু হলেই বদলে যাবে এই অঞ্চলের যোগাযোগ ও উন্নয়নের চিত্র। পর্যটন ছাড়াও স্বাস্থ্য, শিক্ষা ও ব্যবসা বাণিজ্যে আসবে নতুন মাত্রা। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে 3 দিন ব্যাপী হজ ও উমরা ফেয়ার 2025। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জাবেদ, মেলায় এবার মোট কতটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে আর কি কি সুবিধা দিচ্ছেন তারা, বিস্তারিত জানাবেন। সৌদি সরকার একটি দেশের 10 লাখ জনগোষ্ঠীর মধ্যে 1000 লোককে সেই দেশে হজের অনুমতি দিয়ে থাকে। সেই হিসেবে গেল বছর বাংলাদেশ থেকে 1,27,000 হজ যাত্রী হজে যাওয়ার অনুমোদন পায় সৌদি সরকারের তরফ থেকে। সেখান থেকে 87,000-এর মতো যাত্রী 2025-এ হজে অংশ নিতে পেরেছিল। একটু বলে রাখি যে এই যে হজ যাত্রা, এই হজ যাত্রার সঙ্গে বিপুল সংখ্যক মানুষ কিন্তু জড়িত থাকেন। তার মধ্যে গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষই কিন্তু হজে বেশি যেয়ে থাকেন। কিন্তু হজে যেতে যে প্রক্রিয়া বা এজেন্সিগুলো, সেগুলো হলো এই শহর কেন্দ্রিক। এই শহর কেন্দ্রিক হওয়ার কারণে মধ্যস্বত্বভোগীদের একটি দৌরাত্ম্য থাকে, প্রতারণার একটি সুযোগ থাকে এবং নানা তথ্যের একটি বিভ্রাট থাকে, তথ্য গ্যাপ থাকে। সেটি পূরণ করার লক্ষ্যে, সেটিকে মাথায় রেখে মধ্যস্বত্বভোগীদের প্রতারণা হ্রাস করার জন্য এবং তথ্য যাচাই বাছাই করার জন্য স্বল্প মূল্যে প্যাকেজ গ্রহণ সহ অন্যান্য আরও যে সুযোগ সুবিধা রয়েছে, অর্থাৎ প্রাক নিবন্ধন, নিবন্ধন সহ যে আরও সুবিধাগুলো রয়েছে, সেগুলোকে আরও ত্বরান্বিত করার জন্য, সেই গতিকে আরও বেগবান করার জন্য মূলত এই যে জাতীয় হজ উমরা ফেয়ারের আয়োজন, সেটি শুরু হয়েছে 3 দিন ব্যাপী। আজ কিছুক্ষণ আগেই ধর্ম উপদেষ্টা সেটি উদ্বোধন করলেন। আগামী 3 দিন এই হজ ও উমরা যে ফেয়ার সেটি চলবে। আপনি যে প্রশ্ন করেছিলেন, প্রায় 1 থেকে 150টির মতো স্টল রয়েছে যারা এখানে প্রাক নিবন্ধনের সুযোগ রেখেছেন আগামীতে যারা হজে যাবেন সেই হজ যাত্রীদের জন্য, এবং কি ধরনের প্যাকেজ সেখানে রয়েছে সেই প্যাকেজ সম্পর্কে যারা হজ যাত্রী হবেন তারাও তথ্য যাচাই বাছাই করার সুযোগ পাচ্ছেন। এবং সেই সঙ্গে অন্যান্য উমরার খরচ কত
হবে সে বিষয়ে তারা জানতে পারছেন। তো আমরা সকাল থেকে এই যে চীনমূর্তি সম্মেলনে যে হজ ও উমরা ফেয়ার 2025 যেটি সেখানে আছি, আমরা আয়োজকদের সঙ্গে কথা বলেছি। আয়োজকরা আমাদেরকে মোটা দাগে বলেছেন যে এমন আয়োজনের ফলে মূলত যারা হজে গমন ইচ্ছুক তারা নানা ধরনের তথ্য সম্পর্কে সেবা পাবেন। আর যারা হজে যেতে ইচ্ছুক তাদের সঙ্গেও আমরা কথা বলার সুযোগ হয়েছিল। তারা বলছে যে এক ছাদের নিচে এমন আয়োজন সত্যি তাদেরকে যে হজে যেতে সেটি যে নানা জটিলতা থাকে সেই জটিলতা আসলে রোধ হবে বলে কিন্তু আমাদেরকে এখানে আগত যারা তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে হজ ও উমরা ফেয়ার 2025 থেকে সবশেষ। আজ থেকে শুরু হয়েছে হজ ও উমরা ফেয়ার, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। আগামী 31 আগস্ট বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বিষয়টা নিশ্চিত করেছে দেশটির সরকার। বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন সহ অভিবাসন, বাণিজ্য, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে। সফরে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। গেল মে মাসে বাংলাদেশ সফরে আসেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়েন্তেদোসি ও এ সময় দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বাংলাদেশ সফরের আগ্রহের বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান তিনি। মানব পাচার রোধে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ইতালি। ইতালির ল্যাম্পেদুসা উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চালাচ্ছে ৫টি জাহাজ, ২টি এয়ারক্রাফট ও একটি হেলিকপ্টার। ডুবে যাওয়া নৌকাটি থেকে ৪ নারী সহ জীবিত উদ্ধার করা হয় ৬০ জনকে। দেশটির কোস্টগার্ড জানিয়েছে নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে তারা। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানিয়েছে নৌকাটিতে অন্তত ১০০ যাত্রী ছিল, যাদের বেশিরভাগই লিবিয়ার নাগরিক। অবৈধভাবে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের অন্যতম জনপ্রিয় রুট ইতালির এই ল্যাম্পাদুসা উপকূল। আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান অনেকে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে পাড়ি দিতে গিয়ে মারা গেছেন ৬ শতাধিক মানুষ। এক এক্সবার্তায় ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুর্ঘটনায় বলে দিচ্ছে অবৈধ অভিবাসী ও মানব পাচারকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করা প্রয়োজন। যুদ্ধবন্ধে রাজি না হলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন ট্রাম্প। আলাস্কায় প্রাথমিক আলোচনা ফলপ্রসূ হলে পুতিন ও জেলেনস্কিকে নিয়ে একসঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে অনেকটা আশাবাদী ইউরোপীয় নেতারা, তবে পুতিনের ধোঁকাবাজি করতে পারে বলে সন্দেহ ইউক্রেন প্রেসিডেন্টের। ইউক্রেনের বাসিন্দারাও পুতিনের উপর আস্থা রাখতে পারছেন না। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। ৩.৫ বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগ অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্করিজ শহরে একান্তে বৈঠক করবেন ট্রাম্প ও পুতিন। এতেই দুশ্চিন্তায় ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির। আগে থেকেই তিনি বারবার বলেছেন ইউক্রেনকে বাদ দিয়ে কোনো আলোচনা মেনে নেবেন না। ইউক্রেনের প্রতি সমর্থন জোগাতে শেষ মুহূর্তে ইউরোপীয় নেতাদের কাছে দৌড়ঝাঁপ করছেন জেলেনস্কি। ট্রাম্পকে পুতিন ধোঁকা দেবেন বলেও সতর্ক করেছেন তিনি। Я сказав президенту Сполучених Штатів Америки і всім нашим європейським колегам, Путін блефує. Він старається натиснути перед зустрічю на Алясці. На всіх напрямках українського фронту Росія намагається. অন্যদিকে ইউরোপ বলে আসছে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে তারা ঐক্যবদ্ধ। ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর ইউরোপীয় নেতারা এক যৌথ বিবৃতিতে জানায় ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে পূর্ণ নিশ্চয়তা চায় তারা। তাদের দাবি কিয়েভকে বাদ দিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির কোনো চুক্তি হতে পারে না। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে উপস্থিত ছিলেন জার্মান চ্যান্সেলর, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালির সরকার প্রধান সহ নেটো মহাসচিব এবং ইউর প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি জানিয়েছেন ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় বাধা দিলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে রাশিয়াকে। যদিও মস্কোর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেবেন সে বিষয়ে কিছুই স্পষ্ট করেননি তিনি। তবে আলাস্কায় প্রাথমিক আলোচনা ভালো হলে পুতিন ও জেলেনস্কিকে নিয়ে একসঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প। No, it was always going to be I was going to meet with President Putin, and then after that I'm going to call the leaders and President Zelensky. I'm going to call President Zelensky, and then I'll call probably in that order the leaders.
there's a very good chance that we're going to have a second meeting, which will be more productive than the first, because the first is I'm going to find out where we are and what we're doing. ট্রাম্প পুতিনের আসন্ন বৈঠক নিয়ে অনেকটা সংশয়ের মধ্যে আছেন আলাস্কায় বসবাসরত ইউক্রেনীয়রা। পুতিনের আচরণের উপর এক বিন্দু ভরসা নেই তাদের। ভয়াবহ যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগ কতটা সফলতার মুখ দেখবে সে বিষয়ে সন্দিহান তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়াকে ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেওয়ার ট্রাম্পের প্রস্তাব ঘিরে উদ্বিগ্ন ইউরোপীয়রা। যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য দুই পক্ষকেই ছাড় দেওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তানভীর জনি, এখন বিশ্ব। আবারও রেকর্ড ভেঙেছে বিটকয়েনের দর। বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো মুদ্রাটির মূল্য ছাড়িয়েছে ইতিহাসের সর্বোচ্চ $1,24,000। ট্রাম্প প্রশাসনের ক্রিপ্টো বান্ধব নীতির কারণে লাফিয়ে বাড়ছে বিটকয়েনের দর। গেল মাসে ডলারের সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি স্টেবল কয়েনের কাঠামো তৈরিতে মার্কিন পার্লামেন্টে আইন পাশ করা হয়। চলতি বছরের ভার্চুয়াল মুদ্রাটির দাম বেড়েছে 20%। এদিকে বাজার মূল্যের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ক্রিপ্টো মুদ্রা ইথারও রেকর্ড করার কাছাকাছি। বর্তমানে মুদ্রাটি বিক্রি হচ্ছে প্রায় $4,800, যা 2021 সালের সর্বোচ্চ দরের চেয়ে মাত্র $150 কম। ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। জিম্বাবুয়েতে টানা 2টি সিরিজ শেষে গেল মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। আজিজুল হাকিম তামিমের দল দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতে এসেছে। লম্বা সফর শেষ না হতে এবার ইংল্যান্ডের মাটিতে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী 5 সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজ। সফরের বাকি ম্যাচগুলো হবে 7, 10, 12 এবং 14 সেপ্টেম্বর। এর আগে 3 সেপ্টেম্বর আয়ারল্যান্ড যুবাদের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। ইংল্যান্ড সিরিজ খেলতে 31 আগস্ট দেশ ছাড়বে তামিমের দল। এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলবে অনুশীলন ক্যাম্প। বিশ্বখ্যাত ফুটবল একাডেমি বার্সেলোনার লা মাসিয়ায় 2 বছর আগে যোগ দিয়েছেন বাংলাদেশের শায়ান সালাম। শিখছেন ফুটবলের বিভিন্ন কৌশল। দক্ষতা বাড়িয়ে মেসি, নেইমার, রোনালদোর মতো ফুটবলারদেরও ছাড়িয়ে যেতে চান ছোট্ট এই শায়ান। এই স্বপ্ন বাঁচতে নিজে ভবিষ্যৎ কাজ করার কথা জানান বাফুফের সদস্য জাকির হোসেন। বিস্তারিত জানাচ্ছেন শরীফ রোশন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে ফুটবল একাডেমি। তবে ফুটবল ইতিহাসে সবচেয়ে বিখ্যাত একাডেমি কোনটা? সম্ভবত বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমি। কারণ এই একাডেমি থেকেই শুধু যুগে যুগে বার্সেলোনার সেরা ফুটবলাররাই উঠে আসেননি। আন্দ্রে ইনিয়েস্তা, লিওনেল মেসি, জাভি হার্নান্দেজের মতো ফুটবলাররা গড়েছেন ইতিহাস। দীর্ঘ সময় রাজ করছেন বর্তমান ফুটবল বিশ্বেও। বিখ্যাত স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার সেই যুব একাডেমিতে 2 বছর ধরে ফুটবল শিখছেন বাংলাদেশের শায়ান সালাম। স্বপ্ন দেখেন মেসি, রোনালদোর মতো বিশ্ব সেরা হওয়ার। এজ ক্যাটাগরি লাইক ওদের আন্ডার 9দের ম্যাচ খেলায়, আর আমাদের বয়সের জন্য ক্লাব টেব আছে, আর লিগ ম্যাচেস আছে আমাদের বয়সে। এখানে তো আমি যা জানি নাই, আর ওখানে আমার মনে হয় আরেকটু ইন্টেন্স। তো এখনো 15-এ পা দেয়নি। আশা করি আমরা আগামীতে যদি আমাদের 15 জাতীয় দল হয় সেখানে ওরা কল করব, কিংবা আরও যদি কেউ থাকে তাদেরও কল করব। স্পেনে পরিবারের সঙ্গে থাকা শায়ান কয়েকদিনের জন্য বাংলাদেশে এসেছেন ঘুরতে। সেই সুযোগে বাবার ক্লাব মোহামেডানে দিয়েছেন উকি। দেশের ফুটবল নিয়ে জানিয়েছেন নিজের ইচ্ছের কথা। কান্ট্রি টিমের জন্য, বাংলাদেশের জন্য খেলতে চাই, আর হলো ক্লাবের জন্য, বার্সার জন্য খেলতে চাই। আগামীতে সে যেন পরিপক্ক হয়ে বাংলাদেশের ন্যাশনাল টিমে জাতীয় দলে খেলতে পারে, এটাই আমাদের আশা। বাংলাদেশের জার্সি একদিন গায়ে জড়িয়ে ছিনিয়ে আনবেন না জেতা সব ট্রফি, এই আশাই কিশোর শায়ানের। শরীফ রওশন, এখন ঢাকা। শেষ করবো এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো আর একবার। ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে রাতভর যৌথ বাহিনীর অভিযান, চলছে প্রতিস্থাপন। মহাসড়কে তল্লাশি, আটক 2 শতাধিক ট্রাক। জুলাই আন্দোলন দমন করতে পারলেই পুরস্কার দেয়া হয় সরাসরি গুলির নির্দেশ। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় 13 পুলিশ কর্মকর্তার জবানবন্দি। জাতিসংঘের সহায়তায় কমায়
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প নিয়ে উদ্বেগ, সেপ্টেম্বরে স্বাস্থ্যসেবা, ডিসেম্বরে খাদ্য সহায়তা বন্ধের আশঙ্কা। জলবায়ু পরিবর্তনে নেত্রকোনায় কমেছে আউশ ধানের উৎপাদন, অর্জন হয়নি লক্ষ্যমাত্রা। পাহাড়ি এলাকায় আগাম রোপা আমন চাষে ব্যস্ত কৃষকরা। এবং ইতালির ল্যাম্পেদুসা উপকূলে নৌকা ডুবে ২৬ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, এখনও নিখোঁজ অনেকে। ৪ নারী সহ জীবিত উদ্ধার ৬০। শেষ করছে এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।